পাকিস্তানের গাঞ্জা জেলার খারফাক গ্রামের সত্য লোমহর্ষক ঘটনা এটা। পাকিস্তানি কালো জাদু চর্চা। 1992 সালে খারফাক গ্রামে পারিবারিক কলহর জন্য এই অপশক্তি কালো জাদুর তাণ্ডব শুরু করেছিল নববধূ। এই ঘটনাটা ঘটে 1992-তে, কিন্তু 2017 শেষের দিকে অনলাইনে কিছু ব্লগ সাইটে এবং টুইটারে লেখালেখি হয়েছিল এই বিষয়ে। মোটামুটি ভাইরালও হয়েছিল এটা। এজন্য 2022-এ ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি ইন্ডাস্ট্রি পাকিস্তানের ভয়ঙ্কর সত্য ঘটনার অবলম্বনে একটি মুভি তৈরি করে, যার নাম শোষক কেটিকা। মুভিটার IMDb রেটিং হচ্ছে 7.5 আউট অফ 10, রটেন টমেটোস 95% ফ্রেশ আছে। তা বুঝতে পারছেন কতটা সাড়া ফেলেছিল এই ভাইরাল হওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। এই গল্পটা শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন আপনি কোথায় চলে গিয়েছিলেন আপনার চিন্তা ভাবনার। তা বলছিলাম 2023-এ রিলিজ হওয়া হরর থ্রিলার সাসপেন্স মুভি শোষক কেটিকা। তা চলুন ঘটনাটাকে ব্যাখ্যা করে শোনাই। মুভির শুরুতে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা ক্যামেরার সামনে বসে বক্তৃতা দিচ্ছে তার অতীত জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর সেই ঘটনার। এই বক্তৃতার মধ্য দিয়েই এই বৃদ্ধা মহিলার ভয়ঙ্কর লোমহর্ষক অতীতের ঘটনা দেখানো হয়। দেখা যায় একজন কবিরাজ, সাথে আছে একটি মেয়ে এবং তার মা। তারা সমুদ্রের পাড়ে গুহার মতো স্থানে ছিল। কবিরাজ ব্ল্যাক ম্যাজিক চর্চা করছিল এখানে এই মেয়েটার জন্যই। কিন্তু এই মেয়েটার নাম হলো ইউন। তার কবিরাজ ইউনকে বলছিল, তুমি চাইলে তোমার হাজব্যান্ডের প্রথম স্ত্রীকে গায়েব করে দিতে পারি, মানে অদৃশ্য, বা তাকে মেরে ফেলতে পারি, এরম কিছু একটা। কিন্তু ইউনি বলে তাকে গায়েব করার কোনোই দরকার নেই, আমি শুধু চাই আমার হাজব্যান্ডকে, সেজন্য তার প্রথম স্ত্রীকে ছেড়ে আমার কাছে থাকে সবসময়। ইউনির কথা শুনে কবিরাজ সেভাবেই ভয়ঙ্কর কালো জাদুর প্রয়োগ করতে নেয়। ব্ল্যাক ম্যাজিক করতে হলে বলি দিতে হয় কিছু একটা। এজন্য বলি হিসাবে কালো একটি মুরগি এনেছিল তারা, এটাকে জবাই করার জন্য। তো রিচুয়ালের এক পর্যায়ে মুরগি জবাই করার সময়টা চলে আসে। এভাবেই জবাই করা হয় মুরগিটাকে। এইবার কবিরাজ ইউনের মুখের মধ্যে মোরগের কাঁচা কলিজা দিয়ে বলল, গিলে ফেলো। তাই ইউন তো এটা গিলে ফেলেছিল কবিরাজের কথা মতোই। এরপর ইউনকে নগ্ন শরীরে সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ। বোঝাই যাচ্ছে তারা এখানে শয়তানের সাথে চুক্তি করছে কোনো একটি বিষয়। তো এখানে কবিরাজ তো তার মন্ত্রসিদ্ধি চয়ন করছিল। এরই মধ্যে কবিরাজের পিছনে কালো কদাঘর একটি ছায়ামূর্তি দেখা যায়। এর মানে হলো ইউনের করা ব্ল্যাক ম্যাজিক সক্রিয় হয়ে গেছে। শয়তানের সাথে চুক্তিবদ্ধ হলো ইউন এবং তার মা। দৃশ্য পরিবর্তন হয়। ঘটনা শুরু হয় ব্ল্যাক ম্যাজিক করার 1 বছর পর। এখন 1992 সাল। অনলাইনে টাকা ইনকাম করতে চান, কিন্তু এটা কখনো কখনো বিভ্রান্তিকর। কিভাবে নিবন্ধন করতে হবে, প্রথম ডিপোজিটটা করতে হবে এবং আরও অনেক কিছু। সুতরাং আপনি মোজবেটের সাথে ডিল করার সময় এটি কোনো সমস্যা নয়। মোজবেটে আপনি দ্রুত ডিপোজিট করতে পারবেন অনলাইন মেথড দ্বারা, যেমন বিকাশ, নগদ, রকেট, উপাই, USDT, অ্যাস্ট্রোফ্রি, এবং আপনি আপনার টাকা যে কোনো সময় উইথড্র করতে পারবেন অতি দ্রুত এবং সহজে। এছাড়া কাস্টমার সাপোর্ট টিম 24/7 আছে আপনার পাশে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য। নগদ ক্যাশ বিরাজ জিতুন মোজবেটের লাইভ স্ট্রিম দেখার সময়। আমার সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে একটি সিক্রেট প্রোমো কোড কটেস। ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন এবং দ্রুত রেজিস্ট্রেশন করুন। প্রোমো কোডটি ব্যবহার করুন। 125% পর্যন্ত প্রথম ডিপোজিটের উপর একটি স্বাগত বোনাস পান এবং অবিলম্বে 250 স্পিন ফ্রি পান নিবন্ধনে। মোজবেট হলো নাম্বার 1। নিচের লিঙ্কটি ব্যবহার করুন, ভিডিও পজ করুন এবং এখানে ক্লিক করুন। 125% পর্যন্ত বোনাস পান। ইউনিদের বাড়িতে অনুষ্ঠান আজ দারুণ মেহমানদারি হচ্ছিল এখানে। কারণ হলো ইউনি গর্ভবতী, মা হতে চলেছে এবং এটা তার হাজব্যান্ড অ্যান্টন। তবে ইউনি কিন্তু অ্যান্টনের দ্বিতীয় স্ত্রী, ছোট বউ। অ্যান্টনের বংশে কিন্তু এই প্রথমেই একটি সন্তান জন্ম নেবে। এজন্য এই খুশিতে অনুষ্ঠান করে তারা। তাদের সংস্কৃতি অনুযায়ী গর্ভবতী স্ত্রীকে পাক পবিত্র এবং খারাপ নজর থেকে রক্ষার জন্য এই আয়োজনটা করে থাকে তারা। এভাবে রাত হয়ে যায়। অনুষ্ঠান শেষের দিকে পাড়া প্রতিবেশী এবং অ্যান্টন ইউনিদের আত্মীয় স্বজনরাও ইউনিকে দোয়া করে এবং তারা একে একে বাড়িতে চলে যেতে যায়। এখানে অ্যান্টন তার দ্বিতীয় স্ত্রী ইউনকে নিয়ে ঘরের মতো যাচ্ছিল, তবে পেছন থেকে একজন মেয়ে ইউন বলে ডাক দিল। এই মহিলার হাতে টিফিন ক্যারিয়ার ছিল, তাতে ছিল কিছু খাবার। সে ইউনকে জানাই, তুমি গর্ভবতী, তোমার জন্য পুষ্টিকর কিছু খাবার এনেছি, ধরো এগুলো নাও এবং খাবে মনে করে। এই যে মহিলাকে দেখছেন, এটা হলো অ্যান্টনের প্রথম স্ত্রী, এর নাম নুরি। তো ইউনি খাবারটা হাতে নিল এবং নুরিকে ভেতরে আসতে জানায়। আসলে অ্যান্টনের দুটো বউ, নুরি হলো তার বড় স্ত্রী, ইউন হলো ছোট স্ত্রী বা দ্বিতীয় জন। তবে নুরি থাকে অ্যান্টনের অন্য একটি বাড়িতে, ইউনি থাকে এ বাড়িতে, মানে আলাদা আলাদা বাড়িতে থাকে দুজনে। তো এইভাবেই নুরি ইউনের সাথে হেসে হেসে মজা করে কথা বলছিল এখানে। মনে হচ্ছে তারা সতীন হলেও তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। দূর থেকে ইউনির মা কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। নুরি যে এখানে এসেছে বা নুরির আগমন ইউনির মা এটা মোটেও সহ্য করছে না। সে এটা মনে করে ইউনির জন্য মোটেও নিরাপদ নয় নুরি অল্প কিছু কথা বলাবলি করে এরপর নুরি বাসায় ফিরে যেতে চায়। অ্যান্টন বলে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি, রাত হয়ে গেছে, একাকীভাবে যাবে।
এভাবেই অ্যান্টনের বাইকে করে যাচ্ছে নুরি। গ্রামের মানুষজন বলাবলি করে অ্যান্টন অনেক ধনী ব্যক্তি, এই জন্য দুটো স্ত্রী তার, এবং তাছাড়া নুরির কোনো বাচ্চা কাচ্চা হয় না, অথচ ইউন মা হতে চলেছে। এজন্য ইউনির প্রতি অ্যান্টনের কেয়ারটা একটু বেশি। এদিকে বাড়িতে ইউনির মা জানেন ইউনিকে বলছিল অত সাদাসিধে হওয়া যাবে না, চালাক চতুর হতে হবে। ইউনি বলে কেন? তার মা জানায় নুরিকে বিশ্বাস করা যাবে না, কিন্তু ইউনি নুরিকে খুবই বিশ্বাস করে, খুব ভালোভাবেই দেখে থাকে, যেহেতু নুরি অ্যান্টনের প্রথম স্ত্রী। তা অন্যদিকে নুরিকে নিয়ে অ্যান্টন বাড়িতে পৌঁছে গেছে। নুরি জানাই চলো ভেতরে আসো, একটু বসে চাটা খাও, তারপর চলে যেও। নুরির কথা ফেলতে পারে না অ্যান্টন। তারা তো ভেতরে যায়। বসেছিল অ্যান্টন, নুরি তো কফি বানাচ্ছে। আবার বাইরে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেল তখনই। তবে নুরির পা বরাবর নিচে কিছু একটা আছে, অদ্ভুত দেখতে, একটা জন্তুর মতো। মনে হচ্ছে এটা নুরিকে পাহারা দিচ্ছে। নুরি তো কফিটা নিয়ে অ্যান্টনকে দেয়। তারা এখানে কথা বলছিল অ্যান্টনের প্রথম সন্তান জন্ম হবে এটা নিয়ে, এই সুসংবাদ দিচ্ছিল অ্যান্টন। অ্যান্টন বলে ইউনির প্রথম সন্তান মানেই তোমার সন্তান। নুরিও বলে এটাই তো আমি জানি, আমিও অনেক খুশি যে ইউনি মা হতে চলেছে। আচ্ছা, আসলে কি নুরি খুশি ইউনি যে মা হতে চলেছে এটার জন্য, নাকি এটা তার মুখের কথা? তার কথা বলাবলির মাঝে হঠাৎ একটা শব্দ শোনা গেল। অ্যান্টন ভালো করে দেখার চেষ্টা করলো শব্দটা কিসের। কেমন যেন কসমস একটা শব্দ নুরির ঘর থেকে হচ্ছে। তবে নুরি বলে কই, আমি তো কোনো শব্দ শুনতে পেলাম না। তবে অ্যান্টন এখানে কিছু একটা লক্ষ্য করছিল বা অনুভব করতে পারে। এদিকে ইউনি বসে অপেক্ষা করছে অ্যান্টনের ফেরার জন্য, কারণ ইউনি তো প্রেগনেন্ট। এই সময় অবশ্যই উচিত তার হাজবেন্ড তার কাছে থাকা। রাত 1টার বেশি বাজে, অ্যান্টন তো আসে না। এজন্য ইউন যে শুয়ে পড়ল একাই। ইউনি তো শুয়ে ভাবছিল তার ভুলটা। আসলে এবার জানা যায় অ্যান্টনের প্রথম স্ত্রী নুরি এবং অ্যান্টনের দ্বিতীয় স্ত্রী ইউন। নুরি এবং ইউনি বেস্ট ফ্রেন্ড ছিল, একই কলেজে পড়তো, একই সাথে পড়াশোনা করতো তারা। কিন্তু অ্যান্টন প্রথমে নুরিকে বিয়ে করে। এর কিছুদিন পর ইউনির সাথে অ্যান্টনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। অতঃপর তারাও বিয়ে করে নেয়। এরপর থেকে নুরি এবং ইউনির বন্ধুত্ব নষ্ট হয়। তারা হয় সতীন যাকে বলে, এবং বোঝাই যাচ্ছে নুরি ভেতর ভেতর কতটা ক্ষিপ্ত ইউনির উপর। তাই সব চিন্তা বাদ দিয়ে ইউনি গিয়েছিল খাবার টেবিলে হালকা পাতলা কিছু খাবার খেতে। বাইরে তো রিমঝিম বৃষ্টি হচ্ছে, তার হাজব্যান্ড অ্যান্টনের ফেরার নামগন্ধও নেই। ইউনি তো খাবার খাচ্ছিল এখানে, সেই খাবারগুলো যেগুলো কিনা আজ সকালে নুরি দিয়ে গেল। তবে ইউনির পেছনে দেখা যায় ছায়ামূর্তি। এরই মধ্যে ইউনি কানে শুনতে পাচ্ছে মেয়েলি কণ্ঠে আক্ষেপ, আর্তনাদ, এমন একটা সুর। সেই সাথে ইউনির পেটের বাচ্চা প্রচণ্ডভাবে নড়াচড়া করতে ধরে। যন্ত্রণায় ইউনি কাতর হয়ে পড়ে। এটা কিন্তু হঠাৎই শুরু হলো কোনো একটি প্রভাবে। ইউনি শুয়ে থাকার জন্য তার বিছানার দিকে যায়। তবে ইউনির বাড়িতে অদৃশ্য শক্তির আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এভাবে ইউনি বিছানায় এসে শুয়ে পড়ে। কিন্তু ইউনি শুয়ে পড়ার সাথে সাথেই তার হাজবেন্ড অ্যান্টন বাড়িতে ফেরে। দেখা যায় অ্যান্টন সোজা এসেই বিছানায় শুয়ে পড়ল ইউনির পাশে, তাকে জড়িয়ে ধরল। ইউন তো মুখ ঘুরিয়ে নিয়েছিল অভিমান করে। ইউনি বলে আমাকে একা ফেললে এত দেরি করা, এটা কি কোনো কাজ হলো? এরই মধ্যে ইউনির পেছনে শুয়ে থাকা অবয়বটা ইউনির পেটের উপর হাত দিল। কি বিভৎস সুচালো একটা হাত! নিশ্চয়ই এটা কোনো মানুষের হাত ছিল না। তাছাড়া এই হাতটা কিন্তু ইউনির পেটের বাচ্চাকেই বোঝাচ্ছে, মানে সে বাচ্চার উপর তার কোন নজর রয়েছে এটাই বোঝা যাচ্ছে। এরই মধ্যে ইউনি লক্ষ্য করলো বাহিরে অ্যান্টনের বাইকের আওয়াজ। তড়িঘড়ি করে ইউনি বাইরে তাকিয়ে দেখে সত্যই তো অ্যান্টন এইমাত্র বাড়িতে ফিরল। ইউনি দেখলো বিছানায় শুয়ে থাকা অ্যান্টন রূপী অবয়বটাও আবার সেখানে নেই। ইউনির ভিতরে ঝড় শুরু হয়ে গেল। কে ছিল এতক্ষণ তার কাছে? অ্যান্টন তো বাসায় প্রবেশ করে। এখানে ইউনির মা অর্থাৎ অ্যান্টনের শাশুড়ি অ্যান্টনকে জানায় গর্ভবতী স্ত্রী ফেলে এত লেট করা একদমই উচিত না। এভাবে অ্যান্টন চলে যায় ইউনির কাছে। এরই মধ্যে ইউনির মা তার পায়ে কিছু একটা বাঁধে, মানে ফ্লোরে পড়েছিল এটি। সে এটা ফ্লোর থেকে হাতে তুলে নেয় এবং দেখলো এটা তাবিজ জাতীয় কিছু, যেখানে কিছু মাটি, কাগজ এবং পেরেক ছিল। ইউনির মা বুঝতে পেরে যায় কেউ ক্ষতি করার চেষ্টা করছে তার মেয়েকে। ঠিক পরের দিন সকালের সিন দেখানো হয়। দেখা যায় ইউনি বসে আছে, গভীর চিন্তা ভাবনায় সে। তখনই তার মা আসে সেখানে। সে জানাই আমি বুঝতে পারছি কেউ একজন তোমার এবং তোমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করছে। এখন থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে। তবে এরই মধ্যে ইউনির বমি আরম্ভ হলো, বমি করতে ধরে। এজন্য ইউনি মুখ চেপে ধরে ভেসিনের দিকে চলে যায়। দেখা যায় ইউনির গলা দিয়ে রক্ত বমি আরম্ভ হলো, কিন্তু রক্তের সাথে লোহার পেরেক মতন কিছু একটা বের হয়। ইউন তো এটা দেখে এতটা হতভম্ব হয় সে তার মাকে ডাক দিয়েছিল। তবে মা আসার পর দেখলো এখানে কোনো রক্তই নেই, ভেসিন একেবারে পরিষ্কার, মানে বমি হয়নি। তবে ইউনি তার গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। এর খানিক পরে বিকালের দিকে অ্যান্টন বাসায় ফিরলে তাকে জানানো হয় আজকের ঘটনা। এজন্য অ্যান্টন তার স্ত্রীকে হসপিটালে নিয়ে আসে চেক আপ করাতে। ডাক্তার তো চেক টেক করে জানিয়েছিল ইউনি এবং তার বাচ্চা সুস্থ আছে।
শুধুমাত্র দেখে শুনে চলাফেরা করলেই হবে। এভাবেই অ্যান্টন ইউনিদের নিয়ে বাড়িতে ফিরছিল গাড়িতে করে। অ্যান্টনের বাড়ি ফেরার আগে বাড়ি যাওয়ার আগে বাগানের মতো একটা জায়গা ছিল। অ্যান্টন গাড়ির মধ্য থেকে দেখতে পাই একটি মেয়ে যেন হেঁটে যাচ্ছে, কিন্তু গাড়ি থেকে অ্যান্টন যখনই নেমে এটা দেখতে চাইল, সে দেখলো এখানে কোনো মানুষই নেই। এখানে অ্যান্টন কিন্তু ভয় পেয়েছিল না মেয়েটাকে দেখে। এভাবে সে গাড়িতে করে আবার বাড়ির দিকে যাচ্ছে। অ্যান্টনের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা নেমে যায়। তারা এসে দেখতে পাই অ্যান্টনের খালা আগে থেকে অপেক্ষা করছে তাদের জন্য। আসলে অ্যান্টনি তার খালাকে এখানে এনেছে যাতে করে ইউনির দেখাশোনা করতে পারে সে। তবে ইউনি এবং তার মা অ্যান্টনের খালাকে দেখে সহ্যই করতে পারছে না তাকে দেখে। ইউনি অ্যান্টনকে প্রচণ্ড বেশি কথা শোনায় কেন তার খালা এখানে এসেছে। অ্যান্টন বলে, খালা তো এসেছে তোমার যত্ন করতে, তোমাকে খেয়ালে রাখতে। এর মধ্যে নুরি কল করে। অ্যান্টন ফোনটা রিসিভ করলো। নুরি বলছিল, কেন এলে না? আজ তো আমার কাছে থাকার কথা ছিল তোমার। অ্যান্টন বলে, ইউনির শরীর খারাপ, এর জন্য যেতে পারলাম না। তবে এখানে অদ্ভুত একটি ব্যাপার হলো, নুরি কিন্তু রেগে যায়নি, বরং বলছিল অ্যান্টন যেন ইউনির খেয়াল রাখে। এখানে নুরি ইউনের সাথেও কথা বলেছিল। নুরি জানাই, ইউন তুমি নিজের যত্ন করবা আর বাচ্চার খেয়াল রাখবা, পুষ্টিকর খাবার খাবে। আচ্ছা, ভাবছেন কতই না ভালোবাসে নুরি তাকে। এখান থেকে টুইস্ট শুরু এই মুভির। তার পরের দিন সকাল সকালে নুরি এসেছিল ইউনের কাছে। নুরিকে দেখে ইউন খুবই খুশি হয়, কারণ সে তার পুরনো বান্ধবী ছিল। নুরিকে ভেতরে আসতে বললে নুরি বলে, ভেতরে যাব না, আমি এসেছি তোমাকে পুষ্টিকর কিছু খাবার দিতে, যেগুলো খেলে বাচ্চা সুস্থ থাকবে এবং তুমিও সুস্থ সবল থাকবা। খাবারগুলো ইউনির হাতে দিয়ে নুরি ফিরে গেল। ইউনি তো ভাবছে তার বান্ধবী অতঃপর সতিনী তাকে কতই না যত্ন করে, কেয়ার করে। ইউনি চলে আসে ঘরের মধ্যে, কিন্তু ইউনি দেখলো খালা কি জন্য করছে ওখানে দাঁড়িয়ে। ইউনি জানতে চাইলে খালা বলে, এখানে ময়লা ছিল তাই পরিষ্কার করছি। আসলে খালার হাতে একটা কাপড় ছিল যেটা খালা লোকালো এখানে। ইউনিকে দেখাতে চাইনি, এজন্য হয়তো সে লোকালো এটা। বাইরে এসে খালা দেখলো কাপড়ে আরবিতে অনেক কিছু লেখা। খালা বুঝতে পারে এই বাড়িতে খারাপ কিছু চলছে, কালো জাদুর জাল ছড়ানো আছে এখানে। এরকম কিছু একটা ভৌতিক রহস্য এই বাড়িতে রয়েছে। তো রাতের দিকে কালো একটি পেশাসিনী অবয়ব হেঁটে যাচ্ছিল ইউনির দিকে, তার বেডরুমের দিকে। এই পেশাসিনীটা যত এগোচ্ছে ততই যেন যন্ত্রণা হচ্ছিল ইউনির পেটে। এজন্য ইউনি তার মাকে ডাকতে ডাকতে রুম থেকে বের হয়। কিন্তু তখনই ইউনি দেখতে পাই এই প্রথমবার সে ভয়ঙ্কর পেশাসিনীকে। সেটা জানলার পর্দার মধ্যে দাঁড়িয়ে আছে। দেখা যায় ভয়ঙ্কর সে চেহারা। এটি ছিল ভয়ঙ্কর একটি পিশাচ। তার মাথা থেকে পায়ের নিচু পর্যন্ত বিশাল লম্বা চুল। এটা দেখে উনি তো ভয়ে আতঙ্কে হতভম্ব। জোরে চিৎকারও দিতে পারছে না সে, কেমন যেন ফ্রিজ হয়ে গেছে। তখনই পাশে থাকা আলমারি এসে পড়ে ইউনির পায়ের উপর। যদিও পা ভেঙে যায়নি বা গুরুতর কোনো আহত হয়েছিল না, তবে এই পিশাচিনী এসে ইউনির পেটের বাচ্চাকে হাত বোলাচ্ছে। ইউনি তো প্রচণ্ড ভয় পায় এবং যন্ত্রণায় একাকার। আসলে এই বিশাস ভয়ঙ্কর জিনিসটা ইউনির পেটের বাচ্চাকে চাইছে, এমন একটা ভাব। তো এরই মধ্যে খালা সেখানে চলে আসে। তবে খালা কিন্তু সে অবয়বটাকে দেখতে পায়নি, এটা শুধুমাত্র ইউনি দেখতে পাচ্ছিল। খালা তো তাড়াতাড়ি করে ইউনকে সেখান থেকে বের করে আনে। ইউনি ভয়ে একেবারে পাগলের মতো হয়ে গেছে। সে কি দেখলো এটা? কেনই বা তার পেটের বাচ্চাকে ধরেছিল সে? এরকম নানান প্রশ্ন ইউনির মাথায় ঘুরপাক খায়। এরই মধ্যে আবারও বমি আরম্ভ হয় ইউনির। ইউনি তো দৌড়ে যায় বাথরুমে। এবার ইউনির পেট থেকে কালো লম্বা পচা জিনিস বের হয়, অনেকটা চুলের মতো, নারী বুড়ি এরম কিছু একটা। তার মানে হলো এই কালো জাদু ইউনিকে একেবারে গ্রাস করে নেবে। এখান থেকে ইউনিকে নিয়ে শুয়ে দেওয়া হয়, কারণ সে মোটামুটি অসুস্থ হয়ে পড়েছিল। এখন রাত প্রায় 9টা। খালা এবং ইউনের মা দেখাশোনা করছিল ইউনের। খানিক পরেই অ্যান্টন বাসায় ফেরে তার কাছ থেকে। অ্যান্টনকে বলা হয় সকল ঘটনা কি কি ঘটেছে আজকে। অ্যান্টন চলে যায় ইউনির রুমে তাকে দেখতে, কারণ তার ওয়াইফ তো প্রেগনেন্ট। তবে অ্যান্টন যে দেখলো ইউনি দাঁড়িয়ে আছে দেওয়ালে মাথা ঠেকিয়ে এবং নাচের মতো অঙ্গভঙ্গি করছে। অ্যান্টন তো সবাইকে ডাক দেয়, যেমন খালা, ইউনের মা, তারা তো চলে আসে এখানে। তারাও দেখতে পাচ্ছে ইউনের অদ্ভুত আচরণ। তবে বোঝা যাচ্ছে ইউনের শরীরে অদৃশ্য শক্তি প্রবেশ করেছে এবং খাড়া দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছিল ইউন। সবাই নিতর হয়ে দাঁড়িয়ে দেখছিল এই দৃশ্য। ইউনির ভয়াবহ আচরণ কতটা বিস্ময়কর সৃষ্টি করেছিল তারা সচক্ষে এটা দেখেছিল। তাই ইউনির মা বলে, কে তুমি, কি চাও? তখন ইউনি লাফ দিয়ে তার মার কাছে চলে এসে বলে, তোর কালো জাদুর শক্তি কাজ করছে না, খেয়ে ফেলেছে তোর কালো জাদুকে, তুই হেরে গেছিস। তোর মতো লোভী দুষ্ট মানুষকে শান্তিতে থাকতে দিব না আমি। এটা বলে অদৃশ্য শক্তিটা ইউনির শরীর থেকে চলে যায়। ইউনি তো অচেতন হয়ে পড়ে। অ্যান্টনি ইউনিকে ধরে বিছানায় শুয়ে দেয়। পরের দিন সকালবেলা নূর দাঁড়িয়ে ছিল তার বাড়ির বারান্দায়। এরই মধ্যে দরজায় নক পড়ে। দেখা যায় নুরির মা এসেছে। এখানে নুরি তার মার কাছে তার দুঃখের কথা শেয়ার করে। তার মা যদিও আগে থেকে সব জানে যে নুরির বান্ধবী ইউন অ্যান্টনকে বিয়ে করেছে, আবার ইউনি প্রেগনেন্ট, অথচ নুরি মা হতে পারেনি। সব মিলিয়ে নুরির সংসার জীবন একেবারে এলোমেলো।
এটা করে দিয়েছে ইউন। নূরের মানসিক শান্তি বলতে কিছুই নেই, মনের কষ্টে কান্নাকাটি করে নূর। এদিকে একই সময় ইউনির মা জানেম সে এসেছিল সেই কবিরাজের কাছে। মনে আছে তো মুভির শুরুতেই যে কবিরাজ ইউনির জন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল। ইউনির মা হেঁটে যাচ্ছে সমুদ্র দ্বীপের সেই গুহার মতো স্থানে। এই কবিরাজটা এই জনশূন্য নির্জন স্থানেই থাকে এবং এখান থেকে কবিরাজ তার শক্তিশালী বিশ্বাস টাইপের জিনের সাথে তার মন্ত্রবিদ্যা প্রয়োগ করে। ইউনির মা এসেই তো সবকিছু খুলে জানায় ইউনির সাথে কি কি ঘটনা ঘটে চলেছে। তবে কবিরাজ জানায় ভয়ঙ্কর একটি কথা। সে বলছিল অতি শক্তিশালী কালো জাদু ইউনির শরীরে ছড়ানো, মানে ইউনিকে খাইয়ে দেওয়া হয়েছে এই জাদু। এতে করে ভয়ঙ্কর পিশাচিনী ইউনির পেছনে লেগেছে এবং তার বাচ্চাকে নিয়ে যাবে। ইউনির মা বলে যেভাবেই হোক ইউনিকে বাঁচান। তবে কবিরাজ বলে ইউনিকে কালো জাদু কে করেছে বা কারা এটা এখনও আমি খুঁজে পাচ্ছি না। তবে এই কবিরাজ ইউনের মাকে একটি ঘটির মতো জিনিস দেয়, যেটা রাখতে হবে তাদের ঘরের আলমারির উপর। তাহলে 3 দিন পর জানা যাবে ইউনির উপর এই ভয়ঙ্কর কালো জাদু কে করল। এভাবেই ইউনির মা বাড়িতে চলে আসে কবিরাজ যা যা দিল তাই নিয়ে। এতক্ষণে রাত হয়ে গেছে। নূরের মা নূরকে সান্ত্বনা দেয় এবং বলে তুমি আমাদের বাড়িতে চলে আসো, কিন্তু নূরি বলে সেখানে যাব না। তো এভাবেই তার মা বাড়িতে ফিরে যায়। এদিকে ইউনির মা কবিরাজে দেওয়া সে তাবিজটা আলমারির উপরে রেখে দেয়, কিন্তু খালা এটা লুকিয়ে দূর থেকে দেখে ফেলে। তাছাড়া ইউনির মা মারাত্মকভাবে চিন্তিত। এরই মধ্যে সে লক্ষ্য করলো জানালার বাইরে দিয়ে একটা মেয়ে হেঁটে গেল মনে হলো। জানালা খুলে দেখার চেষ্টা করেছিল সে, তবে কিছুই ছিল না এখানে। অন্যদিকে কবিরাজের বাড়িতে চলছিল মহাসাধনা। এই তান্ত্রিক তার জাদুবিদ্যার সর্বোচ্চটা প্রয়োগ করেছিল আজকে, যাতে করে জানা যায় ইউনির উপর ব্ল্যাক ম্যাজিক কে করল। কবিরাজ তার তন্ত্রমন্ত্র দিয়ে তার অনুগত বিশ্বাসকে ডাকছিল। ঠিক এরই মধ্যে কবিরাজের ঘরের বাহিরে প্রচণ্ড বাতাস আরম্ভ হয়। মনে হচ্ছে সবকিছু ভেঙে নিয়ে যাবে। দরজাটা নিজে থেকেই খুলে গেল। কবিরাজের ঘরের মধ্যে থাকা জিনিসপত্র যেন ভেঙে চুরে তছনছ হতে ধরল অদৃশ্য একটি শক্তিতে। এইবার দেখা যায় কবিরাজের ঘরের মধ্যে প্রবেশ করে একটা মেয়ে অবয়ব। সে সেই কবিরাজের বুকের মধ্যে তার চুল ঢুকিয়ে দেয়। এই চুলটা কোনো শক্ত একটি ছুরির মতো কাজ করেছিল এখানে। এজন্য কবিরাজের বুক ছিঁড়ে ওপাশ দিয়ে কলিজা বের হয়ে যায় এবং কবিরাজ চিনতে পারে এই পিশাচিনীকে। কবিরাজ জানাই আমাকে ক্ষমা করো নিয়াই, আমি তোমাকে চিনতে পারিনি। এই ভয়ঙ্কর শক্তিশালী পিশাচিনীর নাম হলো নিয়াই, আর এটা সেই নিয়াই যে কিনা ইউনিকে ভয় দেখাচ্ছে। কবিরাজকে সে মেরে ফেলে। আসলে কবিরাজ নিজেকে বন্ধ করার কোনো সুযোগই পেয়েছিল না। এই কবিরাজ তার নিজেকে সুরক্ষা করার আগেই নিয়াই তাকে মেরে ফেলে। পিশাচিনী তখনই চলে আসে ইউনিদের বাড়িতে। সে এসে ইউনির মাকে আক্রমণ করেছিল। ইউনির মায়ের মুখের মধ্যে জাদু প্রয়োগ করে। ভয়াবহ অবস্থা। এভাবে ইউনির মাকে অবশ করে দেয় জাদু দিয়ে। দেখা যায় খালা এসে ইউনির মাকে চেতনায় ফেরানোর চেষ্টা করছে। এরই মধ্যে ইউনি সেখানে চলে আসে এবং সে খালাকে ভুল বোঝে। ইউনি ভাবে খালা তার মাকে কিছু একটা করছে, মানে মারছে, এমন কিছু একটা ভেবেছিল ইউনি। এর খানিক পরেই অ্যান্টন বাড়িতে ফেরে তার কাছ থেকে। ইউনি খালাকে গালিগালাজ করছিল প্রচণ্ডভাবে, এখান থেকে চলে যেতে বলছিল। ইউনি অ্যান্টনকে বলে খালা আমার মাকে মেরেছে, সে আমার উপর কখনোই খুশি না। তো এসব অপমান সহ্য না করে খালা তার বাড়িতে চলে যাবে বলে এটা সিদ্ধান্ত করে সকালবেলা। এজন্য অ্যান্টন খালাকে বাড়িতে দিয়ে আসবে আগামীকাল সকালেই। এদিকে ইউনির মায়ের হাল হাকিকত একেবারেই ভালো না। ডাক্তার আনা হয়েছিল বাড়িতে। দেখা যায় ইউনির মা বড় বড় করে চেয়ে আছে তার চোখ এবং গালটা হা করে আছে এবং সে কথা বলতে পারছে না, নড়াচড়াও না। আসলে জব বন্ধ করে দিয়েছে সে পিশাচিনীটা। তার ডাক্তার জানাই তাকে শহরের হসপিটালে নিয়ে যান। এর পরের দিন সকালে অ্যান্টন খালাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিল। এখানে অ্যান্টন ক্ষমা চাই ইউনির বাজে ব্যবহারের জন্য। এদিকে নুরিকে দেখা যায় সে আসছিল ইউনির বাড়িতে। আসলে অ্যান্টনি নুরিকে আসতে বলেছে, সেজন্য ইউনির দেখাশোনা করতে পারে, কারণ ইউনির মা সে তো মারাত্মকভাবে অসুস্থ। এভাবে সকাল সকালে নুরি চলে আসে সেখানে। নুরি তো ঘরের মধ্যে এসে ইউনকে ডাকাডাকি করে। অ্যান্টন ইউনি এসে নূরকে দেখে খুবই খুশি হয়। তাছাড়া অ্যান্টনও শহরে যাবে তার অফিসের একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য। এটা যেতেই হবে আজ, কাল সকালেই বা বিকালে সে ফেরত আসবে। তাছাড়া নুরিকে বলে ইউনির খেয়াল রেখো। এত কিছু বলে সে চলে যায় দুই বউ থেকে বিদায় নিয়ে। দেখা যায় নুরি কিন্তু ইউনির সাথে ভালোভাবে গল্প করছিল। ইউনির পেটের বাচ্চার হাল হাকিকত জানতে চাচ্ছিল, তার পেটের বাচ্চাকে নিয়ে খেলা করছিল, প্রশংসামূলক কথাবার্তা বলছিল এখানে নুরি। এতে করে ইউনি বেশ খুশি হয়েছিল। তখন নুরি বলছিল চলো রান্নাঘরে যাই, আজ আমি রান্না করে খাওয়াবো, ইউনির কোনো কিছুই করতে হবে না। তাছাড়া ইউনির মাও তো অসুস্থ। এভাবেই নুরি এবং ইউনি রান্নাঘরে চলে আসলো। ইউনি তো চেয়ারে বসেছিল। নুরি পেঁয়াজ সবজি এ ধরনের কিছু কাটাকাটি করছিল ছুরি দিয়ে। নুরিকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল। তবে ইউনি দেখতে পাচ্ছে নুরি চাকু দিয়ে সবজি কাটার বদলে তার আঙুলগুলো কুচি কুচি করছে। ইউনি বলে কি করছো নুরি, থামো। কিন্তু এখানে নুরি যেন তার অন্য রূপ ধারণ করলো, ডাইনির মতো হয়ে ইউনির দিকে তাকায়। তাছাড়া নুরি চাকু হাতে করে ইউনির দিকে হিংস্রভাবে আসতে লাগে। ইউনি তো প্রচণ্ড ভয় পাচ্ছে।
তবে এরই মধ্যে নুরি তার হাতে থাকা চাকুটা বসিয়ে দেয় ইউনির পেটে। এরই মধ্যে ইউনি তার চেতনায় ফেরে। ইউনির চোখ দিয়ে পানি ঝরতে দেখা যায়। তাছাড়া নুরি এবং ইউনি এখনও কিন্তু দাঁড়িয়ে আছে সে জানালার কাছে। তার মানে ইউনি এতক্ষণ যেটা দেখলো তা ছিল তার স্বপ্নের মতো। তবে ইউনির দেখা এই ভয়ঙ্কর স্বপ্ন মোটেও কাকতালীয় ছিল না। কঠিন একটা ঝামেলার মধ্যে আছে ইউনি। কিন্তু বড় একটা অদ্ভুত ব্যাপার হলো, নুরি জানায় চলো রান্নাঘরে যাই, কিছু রান্না করে খাওয়াবো তোমায়, যেটা গর্ভবতী মহিলার জন্য অনেক ভালো। নুরির সাথে করে ইউনি তো হেঁটে যাচ্ছে। তবে ইউনি তো ভয়ে ভয়ে তাকিয়েছিল নুরির দিকে। ইউনি তার স্বপ্নের দেখা দৃশ্যের মতোই সম্পূর্ণ বাস্তবতা মিল পাচ্ছে এখানে। ঠিক স্বপ্নের মতো একইভাবে তারা রান্নাঘরে চলে আসে। একইভাবে নুরি চাকু দিয়ে সবজি কাটাকাটি করে। ইউনি বসা ছিল চেয়ারে। ইউনির মধ্যে চাপা একটা ভয় যেন তাকে ঘিরে ধরেছে। তবে আবারও ইউনি আগের মতোই চিন্তা করে নুরিকে নিয়ে। এতে করে ইউনি মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করছিল। এর একটুখানি পরেই ইউন তার অসুস্থ মাকে ওষুধ দিচ্ছিল। এরই মধ্যে নুরি সেখানে আসে, সাধারণভাবে কথাবার্তা বলছিল। তবে ইউনির মা নুরিকে দেখে খুবই ভয় পাচ্ছিল। সে ইউনিকে বোঝানোর চেষ্টা করছিল যে ইউনি যেন নুরির থেকে অনেক দূরে থাকে। সে মানুষ নয়, ভয়ঙ্কর কিছু। সে তার ক্ষতি করতে এখানে এসেছে। কিন্তু আফসোস তার তো জব বন্ধ, হাত পাও কাজ করছে না, একেবারেই অবশ। রান্নাঘর থেকে নুরি তার বানানো সেই খাবারটা নিয়ে আসে তাদের খাওয়াতে। নুরি বলে তোমার মাকে এমন দেখাচ্ছে যেন সে ভয় পাচ্ছে, ভূত বা ভয়ানক কিছু একটা দেখতে পাচ্ছে। নুরির বানানো পানীয়টা ইউনিকে পান করায়। ইউনির মা যদিও কোনোভাবে বোঝাতে পারছে না তার মনের কথা। একই সময় অন্যদিকে অ্যান্টনের খালা এসেছিল সে তান্ত্রিকের কাছে অ্যান্টনের বাড়িতে অদ্ভুত ঘটনার জন্য কিছু চিকিৎসা নিতে বা পরামর্শ। কবিরাজ তো আগেই শেষ। খালাও যে দেখতে পাই কবিরাজের পচাগলা লাশ পড়ে আছে। ভয় এবং হতাশ হয়ে খালা ফিরে যায়। এদিকে বাড়িতে ইউনির মাকে শুয়ে রাখা হয়েছে। তার তো জব বন্ধ, আবার অবাস পুরো শরীর। ইউনির মায়ের সামনে দৃশ্যমান হয়নি আই, মানে কালো জাদুর পিশাচিনী। বিভৎস দেখতে তার চেহারা। হঠাৎ এটা নুরির চেহারায় চলে আসে। আসলে নুরি করেছে এই ব্ল্যাক ম্যাজিক। এজন্য ব্ল্যাক ম্যাজিকে থাকা পিশাচিনীটা নুরির মধ্যে আছে। তবে এটা নিশ্চিত যে আজ রাতে ভয়ানক কিছু ঘটতে চলেছে। এরই মধ্যে উনি সেখানে আসে এবং দেখতে পায় নুরি এখানে। নুরি বলে আমি তোমার মায়ের দেখাশোনা করতেছিলাম। ইউনির মায়ের দেখাশোনা করতেছে নুরি। এটা শুনে ইউনি কিন্তু মোটামুটি খুশি হয়েছিল। তো এইভাবে নুরি চলে যায়, ইউনিও চলে যায়। তবে ইউনি তো এখনও ভাবছে নুরি কতই না ভালো, কতই না তাদের খেয়াল রাখে। এরপরে ইউনি শুয়ে পড়ল ঘুমানোর জন্য। ইউনি যখনই ঘুমিয়ে পড়েছিল অদৃশ্যভাবে ইউনিকে খাটের উপরে মানে শূন্যে ভাসিয়ে নিল কোনো শক্তি। ইউনি যখনই চেতনায় ফেরে সে দেখতে পায় এই অবস্থা। সে আছে শূন্যে। ইউনির পিঠে সুচালো নখের আঁচড় দেওয়া হয়। তার পেটে তো বাচ্চা। প্রচণ্ডভাবে যন্ত্রণায় চিৎকার করছিল ইউন তার মাকে ডাকছিল সাহায্যের জন্য। এর মধ্যে নুরি সেখানে আসে এবং ইউনকে ধরে বিছানায় বসায়। তবে নুরি এবার বলে ওঠে তুই আমার স্বামীকে আমার থেকে নিয়েছিস, আর এখন আমি তোর পেটের বাচ্চাটা নিয়ে নিব। এই কথা শুনে ইউনি তো বুঝে যায় সে আজ চরম অসহায়, চরম একটি বিপদে পড়ে গেছে। নুরেই এতদিন তার পেছনে লেগেছিল। নুরি কখনোই তাকে পছন্দ করতো না। ব্ল্যাক ম্যাজিক এবং এইসব ভয়ানক ঘটনা নুরিই ঘটিয়েছে। ইউন নুরিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয় পালানোর চেষ্টা করতে। ইউন গর্ভবতী মেয়ে, কীভাবে বা সে জোরে সরে কোথাও গিয়ে লুকাবে। টেলিফোনে কল করার চেষ্টা করেছিল অ্যান্টনকে, তবে টেলিফোনের সংযোগ আগে থেকে বিচ্ছিন্ন করা। সাধারণভাবেই নুরি ইউনকে ধরে ফেলে। নুরি এখানে তার ভেতরে ডাইনি রূপটা ধারণ করে। ইতিহাসের সেরা অমানবিক নির্যাতন ছিল এটা। দেখা যায় নুরি ইউনির পেটের বাচ্চাকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করছে। এতে করে ইউনি অসম্ভব রকমের কষ্ট পাচ্ছে। আসলে এটা একবার চিন্তা করুন, এটা বাস্তবে ঘটেছে। তা যাই হোক, কতটা ভয়ানক অমানবিক কাজ করেছিল নুরি। তাই এভাবেই ইউনির পেটের নবজাতক বাচ্চাকে টেনে হিঁচড়ে বের করে নেয়। ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে কিছু সময় চিৎকার করেছিল ইউন। তার মাকেও ডাকছিল। এরপরই অসহায় ইউন তার জ্ঞান হারায়। এই সাইকো নুরি ইউনির নবজাতক বাচ্চাকে নিয়ে তার মনের কষ্ট ভোলার চেষ্টা করে। এভাবেই নুরি ইউনকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। যাওয়ার আগে সে ইউনির মাকে ইউনির নবজাতক বাচ্চাকে দেখায়। কি আর করবে ইউনির মা, কিছুই করবার ছিল না তার, শুধু দেখবে। এভাবেই নুরি ইউনকে টেনে টেনে বাইরে নিয়ে আসলো এবং একটি গর্তের মধ্যে ইউনকে ফেলে দেয়। তবে ইউনির নবজাতককে সে নিয়ে চলে যায় সাথে করে। তখনই আবার খালা এসেছিল অ্যান্টনের বাড়িতে। তার সাথে ছিল একজন হুজুর। হুজুর তো ঘরে ঢুকে সালাম দেয়। খালাও ডাকাডাকি করছিল তাদের। হুজুর দেখলো ঘরের মেঝোতে রক্তের মতো। এখানে অনেক রক্ত দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের বাহির পর্যন্ত চলে গেছে সেই দাগ। খালাও দেখতে পায় এটা। এভাবেই হুজুর এবং খালা দাগ অনুসরণ করতে করতে ঘরের বাইরে চলে আসে সে বাগানের কাছে। তাছাড়া একটু খোঁজাখুঁজি করার পরে ইয়নকে দেখতে পায়। তারা পেয়ে যায় ইয়নের গর্ত। দেখা যায় ইয়ন পড়ে আছে গর্তের মতো। তারা ইয়নকে গর্তের উপরে উঠায়। তখন যদিও ইয়নের হুঁশ ছিল মোটামুটি, চেতনায় আছে, কিন্তু তার শারীরিক যন্ত্রণার চেয়ে মনের কষ্টটা অসম্ভব রকমের বেশি। সে তার বাচ্চার জন্য অঝরে কান্না করেছিল।
এর মধ্যে অ্যান্টন বাড়িতে ফেরে। গাড়ি থেকে নেমে যখনই ঘরে ঢুকলো, দেখলো সারা ঘরে ব্লাডিং। ইউনি তার রুমেও নেই। তখনই বাইরে থেকে ডাকাডাকি শোনা যায়। এখানে সে খালাকে দেখতে পায় এবং একটি হুজুরকেও। অ্যান্টন জানতে চায় কি হয়েছে। খালা তো বলল তাকে এখানে আমরা পেয়েছি এসে। অ্যান্টন তো তার গর্ভবতী স্ত্রীকে দেখে একেবারে হতভম্ব। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। উনি বলেছিল নুরি এসব করেছে, নুরি আমাদের সবকিছু ধ্বংস করে দিল। এভাবে হুজুর এবং অ্যান্টন নুরিকে খুঁজতে শুরু করে। তারা জানতো নুরি এই বাড়িতেই আছে। তারা রুমের মধ্য থেকে নুরির কথা বলা শুনতে পায়। মনে হচ্ছে কারোর সাথে সে কথা বলছিল বসে। হুজুর এবং অ্যান্টন মিলে দরজাটা ভেঙে ভিতরে ঢোকে। তারা দেখতে পায় ইউনির নবজাতক বাচ্চাকে ধরে বসে আছে নুরি। অ্যান্টন জানাই, তুমি কি পাগল নাকি? কি সর্বনাশ করলে এটা? নুরি বলে, তোমাকে আমি পুরোপুরি পেলাম না, তাই ইউনিকেও পেতে দিব না তার বাচ্চাকে। এরই ভেতর নুরির মধ্যে নিয়াই অর্থাৎ কালো জাদুর পেশাসিনী ভর করে। মুহূর্তের মধ্যে নুরির চেহারা ভয়াবহ হয়ে যায়। হুজুর এবং অ্যান্টনকে বোকা বানিয়ে অদৃশ্য হয়ে যায় নুরিরূপী পেশাসিনীটা। হুজুর তো চলে যায় নিয়াইকে বা নিয়াই জিনটাকে পাকড়াও করতে। অ্যান্টন চলে যায় তার অসুস্থ স্ত্রীর কাছে। হুজুর শুরু করে তার রুকিয়া। কোরআনের আয়াত দিয়ে রুকিয়ার প্রভাবে নিয়াই হাজির হয়, কিন্তু হুজুরের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে তাকে মারতে এসেছিল। মানে অদৃশ্যভাবে জাদু প্রয়োগ করছিল নিয়াইও। কিন্তু হুজুর বলেছিল, নিয়াই তুই আজ ধরা পড়ে গেছিস, আজ তোকে আগুনে জ্বালিয়ে হত্যা করব। হুজুরের রুকিয়ার মাধ্যমে নুরির ভেতর থাকা নিয়াই পিশাচিনীটাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল হুজুর। এটা কিন্তু নিয়াই ছিল, নুরি ছিল না। তবে আসল নুরি কিন্তু অন্যদিকে ছিল। নুরি কিন্তু ইয়নকে মারার জন্য এখনো সুযোগ খুঁজছে। দেখা যায় এদিকে ইউনের উপর চাকু নিয়ে চড়াও হয় নুরি। এটা কিন্তু আসল নুরি। সেই ইউনকে সরাসরি মারার চেষ্টা করছে চাকু দিয়ে। ইউন তো দরজা খুলে পালায়, কিন্তু দরজা খোলার সাথে সাথেই অ্যান্টন চলে আসে সেখানে। আর চাকুটা অ্যান্টনের বুকের মধ্যে যে লাগে একেবারে গেঁথে যায়। অ্যান্টন চোখের সামনে মারা গেল। নুরিও এখানে কান্না করে, কারণ সে তো শুধুমাত্র ইয়নকেই মারতে চেয়েছিল, তার হাজবেন্ড অ্যান্টনকে নয়। অসহায় ইয়ন তার সবকিছু হারালো, স্বামী সন্তান সবকিছুই। তাও তার বাচ্চার জন্মের আগেই তার বাচ্চাকে হারালো। দুঃখ যেন আকাশ সমতুল্য। তো এভাবেই মুভির গল্প শেষ হয়। সবশেষে দেখানো হয় বা মুভির শুরুতে যে বৃদ্ধা মহিলাকে ক্যামেরার সামনে বসে থাকতে দেখা যায়, এটা হলো ইউন। তাহলে নুরির কি হয়েছিল? অ্যান্টন তো মারা গেল, যাকে মেরেছিল নুরি। ইউনির পেটের নবজাতককে অমানবিকভাবে বের করে মারল নুরি। এইসব কিছুর জন্য নুরিকে হত্যা করেছিল ইউন, একই চাকু দিয়ে। এই যে ক্যামেরার সামনে বক্তৃতা নেওয়া হচ্ছে ইউনের, আসলে ইউনকে পুলিশে আটক করেছিল, তাকে জেলে ভরা হয়। কিন্তু এই কেসের তদন্ত আবারও করা হলে সাংবাদিকদের সামনে ইউন পুরো ঘটনাটা আবারও বলে। অতপর আইনগতভাবে ইউনকে নির্দোষ ঘোষণা করা হয়। কিন্তু ইউনও অপরাধ করেছে, কারণ সে তো কালো জাদু করে অ্যান্টনের সাথে বিবাহ করেছিল। এটার জন্য ইউনকে আইনগতভাবে সাজা দেওয়া হয় না। কারণ তো দেখলেনি, কালো জাদুর সহায়তা নেওয়ার ফলে ইউনির পুরো জীবনটাই তছনছ ধ্বংস হলো। এটাই ছিল হরর থ্রিলার সাসপেন্স একটা মুভি, যেটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল 2023-এ। এটাই পাকিস্তানের একটি ভয়ঙ্কর ঘটনা, যেটা ঘটেছিল পাকিস্তানের খারফাক গ্রামে। সবশেষে আমি আবারও একটা কথা সকলকে জানাই, কালো জাদু আসলে কিছুই না। এটা সাহায্য নেওয়াই যাবে না। যাকে প্রয়োগ করবেন তার থেকে বেশি দ্রুতই ধ্বংস হবেন আপনি, সব কিছু হারাবেন। সবাই এসব থেকে দূরে থাকবেন, জাস্ট মুভি দেখবেন, গল্প শুনবেন, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন, কিন্তু বাস্তবে চর্চা করবেনই না কখনো। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে শেয়ার করিয়েন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।